হ্যালো এভরিওয়ান, তোমাদের সকলকে এসএস ম্যাথ কিংসে স্বাগত জানাই। আমরা আজকে যে কোনো কম্পিটিটিভ এক্সামে আসা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। টপিকটি হলো পরিমাপের পদ্ধতি ও একক। দেখো, যে কোনো এক্সাম ক্র্যাক করার জন্য অবশ্যই আমাদের একটা অধ্যায়ভিত্তিক ও ডেসক্রিপটিভ ভাবে পড়াশোনা করা উচিত। এতে হবে কি, তোমরা যে কোনো এক্সাম খুব সহজেই কোয়ালিফাই করতে পারবে এবং যে কোনো এক্সামে আসা যতই কঠিন কোশ্চেন হোক না, যদি তোমরা ডেসক্রিপটিভ ভাবে পড়াশোনা করে থাকো তাহলে তোমাদের অ্যান্সারটা দিতে খুব সুবিধা হবে। ঠিক আছে? দেখো, পরিমাপের পদ্ধতি ও একক এই যে চ্যাপ্টার, এটা জানার আগে আমাদের কিছু প্রাথমিক জিনিস জানতে হবে। তো আমরা যে প্রাথমিক কনসেপ্টগুলো রয়েছে সেগুলো আমরা প্রথমে ক্লিয়ার করব। হ্যাঁ, তারপরে আমরা পরিমাপের পদ্ধতি ও একক সম্বন্ধে জানবো। তো চলো আমরা দেখে নেওয়া যাক প্রথমে আমাদের কি রয়েছে। দেখো, প্রাথমিক কনসেপ্ট ক্লিয়ার করার সময় দেখো প্রথমে আমাদেরকে জানতে হবে যে ভৌত রাশি বলতে কি বোঝো। তো ভৌত রাশি বলতে আমরা কি বুঝি? দেখো, প্রাকৃতিক বস্তু, ঘটনা ইত্যাদি যা পরিমাপ করা যায় তাকে আমরা ভৌত রাশি বলি। ঠিক আছে? ভৌত রাশি বলি। তো ভৌত রাশি বলতে কি বোঝা হয়? যেমন ধরলাও তুমি কোনো জিনিস পরিমাণ করছো, 1 কেজি আলু বা একটা রাস্তার দৈর্ঘ্য পরিমাপ করছো, এগুলো সবগুলোই হচ্ছে ভৌত রাশি। তো এগুলোকে আমরা বলি ভৌত রাশি। এবার যদি ভৌত রাশি, এই ভৌত রাশিকে আমরা কয় ভাগে ভাগ করি সেটা আমরা লক্ষ্য করব। দেখো, প্রথমত ভৌত রাশিকে আমরা দুভাগে ভাগ করি। একটা হচ্ছে স্কেলার রাশি আর একটা হচ্ছে ভেক্টর রাশি। ঠিক আছে? তাহলে এবার আমাদেরকে জানতে হবে যে স্কেলার রাশি এবং ভেক্টর রাশি বলতে কি বুঝি। চলো নেক্সট স্লাইড। দেখো, স্কেলার রাশি, স্কেলার রাশি হচ্ছে যার শুধুমাত্র মান আছে, অভিমুখ নেই। হ্যাঁ, তাদেরকে আমরা স্কেলার রাশি বলি। যেমন দৈর্ঘ্য, ভর, আয়তন, কার্য, সময়, ক্ষমতা, তাপমাত্রা, ক্ষেত্রফল, তড়িৎ প্রবাহ ইত্যাদি। হ্যাঁ, তো স্কেলার রাশি বলতে কি বোঝায়? যার শুধুমাত্র মান আছে কিন্তু অভিমুখ নেই। যেমন তোমাকে বললাম 10 মিটার। হ্যাঁ, 10 মিটার, মিটারটা কোন দিকে সেটা আমি কিন্তু বলিনি। হ্যাঁ, সেক্ষেত্রে 10 মিটার হচ্ছে একটি স্কেলার রাশি। ঠিক একই রকম ভাবে ভেক্টর রাশি কাকে বলে সেটা আমরা জানবো। ভেক্টর রাশি হচ্ছে যার মান অভিমুখ 2 আছে। হ্যাঁ, তাদেরকে আমরা বলি ভেক্টর রাশি। যেমন ওজন, বেগ, ত্বরণ, সরণ, ভরবেগ ইত্যাদি হচ্ছে ভেক্টর রাশির উদাহরণ। দেখো, স্ক্রিনের উপরে আমরা একটা ভিডিও অন করে রেখেছি। দেখো, একটা ছেলে যে যাত্রা শুরু করছে, যদি আমরা এটাকে, যদি তোমার প্রথমত এটাকে যদি আমরা যদি ভাগ করে রাখি, ধরে নাও এটাকে আমরা এই, ঠিক আছে, এই, তো এটা ইস্ট, ঠিক আছে, এটা ওয়েস্ট, এটা নর্থ, এটা সাউথ, ইস্ট ওয়েস্ট নর্থ সাউথ। তো দেখো একটা ছেলে, হ্যাঁ দেখো এখান দিয়ে হাঁটছে, হাঁটতে হাঁটতে এদিকটায় বরাবর যাচ্ছে। কত যাচ্ছে? 100 মিটার, আর এদিকে রয়েছে 35 মিটার, মানে টোটাল 145 মিটার সে যাচ্ছে। তো 145 মিটার যেহেতু সে যাচ্ছে, তো কোন দিকে যাচ্ছে? না, তো ইস্টের দিকে যাচ্ছে। তার ডাইরেকশনটা আমাদেরকে উল্লেখ করছে ইস্টের দিকে। তাহলে ভৌত রাশি কাকে বলে? যার মান এবং অভিমুখ। দেখো, মান আছে কত মিটার যাচ্ছে, না তো 145 মিটার যাচ্ছে টোটাল। কোন দিকে যাচ্ছে? না তো ইস্টের দিকে যাচ্ছে। হ্যাঁ, তার মানে মান এবং অভিমুখ দুটোই পাচ্ছি আমরা। সেক্ষেত্রে এটা একটা ভেক্টর রাশির উদাহরণ। ঠিক আছে? চলো নেক্সট স্লাইডে তোমাদেরকে আমি একটা ইম্পর্টেন্ট জিনিস বোঝাবো এবার। হ্যাঁ, সেটা হচ্ছে ফান্ডামেন্টাল ইউনিটস। মূল একক বা প্রাথমিক একক কাকে বলে? দেখো, যে রাশিগুলির একক পরস্পরের উপর নির্ভর করে না এবং যে রাশিগুলি থেকে অন্যান্য রাশির একক গঠন করা যায় তাদের মূল একক বলে। হ্যাঁ, যেমন দৈর্ঘ্য, ভর, সময় প্রভৃতি একক। টোটাল আমাদের তোমার ফান্ডামেন্টাল অর্থাৎ প্রাথমিক একক রয়েছে 7টি। ঠিক আছে? টোটাল কতগুলি ফান্ডামেন্টাল একক রয়েছে? না তো 7টি। 7টি। ঠিক আছে? তো এই প্রাথমিক একক, ফান্ডামেন্টাল একক বলতে আমরা কি বুঝি? মূল একক হলো মানুষের তৈরি চিহ্নিত একক। মূল একক কি? না মানুষের তৈরি চিহ্নিত একক। তার মানে এটা কি বলতে চাইছি? দেখো, ইংরেজি বর্ণমালায় যদি আমরা ভালোভাবে লক্ষ্য করে দেখি, দেখবা যে টোটাল লেটার কত রয়েছে? না তো 26টি লেটার রয়েছে, এ থেকে জেড পর্যন্ত। তো তোমরা যদি এ কে যদি তোমরা বি বলো, একে কি তুমি বি বলতে পারবে? পারবে না। একে তুমি এ বলবে, বি কে তুমি বি বলবে। এটা হচ্ছে মানুষের কর্তৃক নাম দেওয়া হয়েছে, মানে যে এটার যে প্রতীক, মানে একে যে আমরা এ বলবো, হ্যাঁ, সেটা আমরা একে কিন্তু এ বলি। ঠিক একই রকম ভাবে ফান্ডামেন্টাল ইউনিট মূল একক ও প্রাথমিক একক বলতে কি বোঝায়? যে 7টি মূল একক রয়েছে, সেগুলোকে আমরা দৈর্ঘ্য, ভর, সময় ইত্যাদি অর্থাৎ এইভাবেই চিহ্নিত করবো। হ্যাঁ, যে এটা দৈর্ঘ্য, এটা ভর, এটা সময়, এটা মানুষের দ্বারাই তৈরি করা হয়েছে। ঠিক আছে? চলো নেক্সট। নেক্সট হচ্ছে লব্ধ একক। দেখো, লব্ধ একক বলতে কি বোঝো? যে রাশিগুলির একক এক বা একাধিক মূল এককের সাহায্যে গঠন করা যায় তাদের লব্ধ একক বলা হয়। দেখো, ইংরেজি বর্ণমালায় আমরা যদি লেটারগুলোকে লক্ষ্য করে দেখি, এ থেকে জেড পর্যন্ত যে লেটারগুলো রয়েছে, হ্যাঁ, সেগুলোকে নিয়ে আমরা কিন্তু একটা নতুন ওয়ার্ড তৈরি করতে পারি। যেমন ধরো অ্যাপেল, এ পি পি এল ই, অ্যাপেল। এ একটা লেটার, পি একটা লেটার, আবার একটা পি, পি একটা লেটার, এল একটা লেটার, ই একটা লেটার, তার মানে অ্যাপেল। এই যে অ্যাপেলটা লিখলাম, এটা কিন্তু ইংরেজি বাংলায় যে 26টা বর্ণ যে লেটার রয়েছে, হ্যাঁ, সেগুলোকে নিয়ে আমরা কিন্তু এই একটা ওয়ার্ড তৈরি করলাম। ঠিক একই রকম ভাবে বলছে যে মূল একক বা প্রাথমিক একক, যে মূল একক বা প্রাথমিক একক রয়েছে, এটাকে নিয়ে আমরা কিন্তু লব্ধ একক তৈরি করতে পারবো। ঠিক ওয়ার্ড ফরমেশনের মতোই, যেমন লেটার থেকে আমরা ওয়ার্ড তৈরি করতে পারছি, ঠিক একই রকম ভাবে এই মূল একক বা প্রাথমিক একক থেকে আমরা লব্ধ একক তৈরি করতে পারবো। ঠিক আছে? তো চলো, আর একক ভিন্ন রাশি বলতে কি বোঝো? দেখো, যেসব ভৌত রাশি থেকে দুটি সমজাতীয় রাশির অনুপাত দ্বারা পরিমাপ করা হয় তাদের কোনো একক থাকে না, যেমন আপেক্ষিক গুরুত্ব, এগুলোকে আমরা বলা হয় একক ভিন্ন রাশি। ঠিক আছে? একক ভিন্ন রাশিটা অতটা তোমাদের ইম্পর্টেন্ট না, তোমাদের মেন ইম্পর্টেন্ট হচ্ছে এই মূল একক বা প্রাথমিক একক এবং লব্ধ একক। এই দুটো জায়গা থেকে আমাদের কিন্তু অনেক প্রশ্ন থাকে। যেমন তোমার এখানে বলেছে ক্ষেত্রফল, ক্ষেত্রফল একটা লব্ধ একক। কেন ক্ষেত্রফল একটা লব্ধ একক? ধরো তোমাকে বলছি যে একটা বর্গক্ষেত্র, ঠিক আছে, একটা বর্গক্ষেত্র কনসিডার করতে বললাম। যদি একটা বর্গক্ষেত্র কনসিডার করতে বলি, হ্যাঁ, তো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বের করবে কিভাবে? তো স্যার দৈর্ঘ্য ইনটু দৈর্ঘ্য ইনটু দৈর্ঘ্য, বা দৈর্ঘ্য স্কয়ার। তার মানে কি দৈর্ঘ্যের একক কি আমরা জানি? দৈর্ঘ্যের একক হচ্ছে মিটার, তার মানে মিটার স্কয়ার। এই যে দৈর্ঘ্যের একক মিটার, অর্থাৎ দৈর্ঘ্যকে দুবার গুণ করছি, দেখো এটা কিন্তু প্রাথমিক একক অর্থাৎ ফান্ডামেন্টাল যে একক সেখান থেকে আসছে। দেখো, দৈর্ঘ্য দুবার আমরা নিচ্ছি, দৈর্ঘ্য স্কয়ার আসছে। ঠিক আছে? তো এটা হচ্ছে লব্ধ একক। তার মানে ফান্ডামেন্টাল একক থেকে আমরা লব্ধ একক গঠন করতে পারি। হ্যাঁ, তো ঠিক
এবার দেখো একটা ইন্টারেস্টিং তোমাকে জিনিস বলি, হ্যাঁ, সেটা হচ্ছে সিজিএস সিস্টেম, এমকেএস সিস্টেম, এফপিএস সিস্টেম, এসআই ইউনিট। তো এটা একটা গল্প বলি। দেখো সিজিএস সিস্টেম যখন, দেখো যদি প্রত্যেকটা কান্ট্রি নিজের ইচ্ছা মতো সিস্টেম তৈরি করতে থাকে, হ্যাঁ, তাহলে পৃথিবীতে অনেকগুলি সিস্টেম তৈরি হয়ে যাবে। আর এই যে অনেকগুলি সিস্টেম তৈরি হবে, ধরো কেউ সিজিএস সিস্টেম তৈরি করছে, কেউ এমকেএস সিস্টেম তৈরি করছে, কেউ এফপিএস সিস্টেম করছে, আরো পৃথিবীতে নানা রকম কান্ট্রি রয়েছে, তারাও নিজেদের ইচ্ছা মতো একটা সিস্টেম তৈরি করছে। সেক্ষেত্রে কি হবে, যদি অন্য কোনো দেশের বিজ্ঞানীরা কোনো নতুন কিছু আবিষ্কার করে, সেগুলি কিন্তু অন্য কান্ট্রির বুঝতে আমাদের অসুবিধা হবে, হ্যাঁ, যে তারা কি প্রকাশ করছে। যেমন এফপিএস যদি ফুট পাউন্ড সেকেন্ড, এটা যদি আমরা না জানি তাহলে আমরা কিন্তু বুঝতে পারবো না যে এফপিএস সিস্টেমটা কি, হ্যাঁ। তো ঠিক একই রকম ভাবে অন্যান্য কান্ট্রিতে যদি আলাদা আলাদা ইউনিট, আলাদা আলাদা সিস্টেম যদি চালু করা হয়, তাহলে সেক্ষেত্রে আমাদের বুঝতে অসুবিধা হবে। তার জন্য কি করা হয়েছিল, সমস্ত বিশ্বের বিজ্ঞানীরা একটা বৈঠক তৈরি করে এবং বৈঠকে তারা সিদ্ধান্ত করে যে এসআই ইউনিট, হ্যাঁ, যেটা হবে সর্বজনীন ইউনিট, অর্থাৎ ইন্টারন্যাশনাল ইউনিট, ঠিক আছে, এই ইন্টারন্যাশনাল ইউনিট হিসেবে গ্রহণ করা হয়েছে এসআই ইউনিটকে, ঠিক আছে। তো নেক্সট চলো, বলছিলাম যে 7টা ফান্ডামেন্টাল ইউনিট অর্থাৎ মূল একক বা প্রাথমিক একক রয়েছে, সেগুলো কি কি, চলো দেখে নেওয়া যাক। কি কি, দৈর্ঘ্যের একক হচ্ছে কি, মিটার, ঠিক আছে, মিটারের সিম্বল হচ্ছে এম, মিটারকে এম দিয়ে প্রকাশ করা হয়। ঠিক ভরের একক কি, ভরের একক হচ্ছে কিলোগ্রাম, হ্যাঁ, যাকে কেজি হিসেবে সিম্বল দিয়ে প্রকাশ করা হয়। সময়ের একক হচ্ছে সেকেন্ড, যাকে এস দিয়ে চিহ্নিত করা হয়। বৈদ্যুতিক প্রবাহের একক হলো অ্যাম্পিয়ার, যাকে এ দিয়ে চিহ্নিত করা হয়। তাপমাত্রার একক হলো কেলভিন, যাকে কে দিয়ে চিহ্নিত করা হয়, ঠিক আছে। পদার্থের পরিমাণের একক হলো মোল, যাকে এম ও এল দিয়ে চিহ্নিত করা হয়, ঠিক আছে। আর দীপন তীব্রতাকে বলা হয় ক্যান্ডেলা, যাকে সিডি দিয়ে চিহ্নিত করা হয়। চলো আমি তোমাদেরকে একটা গল্পের আগে তোমাদেরকে একটা জিনিস বলছি। একবার সমস্ত বিজ্ঞানী, ঠিক আছে, পৃথিবীতে যত বিজ্ঞানী রয়েছে তারা সবাই মিলে একটা বৈঠকে আয়োজন করে এবং বৈঠকে সবাই অংশগ্রহণ করে, এবং অংশগ্রহণ করার সময় তারা একটা তোমার কেক অর্ডার করে, ঠিক আছে। কিন্তু কেক অর্ডার করার পরে যখন তারা অনেকে রয়েছে, তো তাদেরকে একটা কেক তো ধরো পুরোপুরি সবাইকে দিবে না, সেগুলোকে কেটে একজনকে ভাগ করে দেবে আর কি। তো যখন সেটাকে পিরামিড আকারে যখন কাটছে আর কি, আলাদা আলাদাভাবে যখন কাটছে, হ্যাঁ, তো কাটার পরে দিচ্ছে, তখন তারা একটা জিনিস লক্ষ্য করে দেখছে, তাদের যে মৌলিক একক অর্থাৎ যে ফান্ডামেন্টাল ইউনিট রয়েছে, সেখান দিয়ে কিন্তু দেখো এই যে ছোট জায়গাটা রয়েছে, এই যে এটা যে কেটে যে জায়গাটা রয়েছে না, এটা যে কেটে যে জায়গাটা রয়েছে কেকের কাটার পরে, তো এটা কিন্তু কোনো রকম ভাবে পরিমাপ করা যাচ্ছে না। তখন তারা খুব প্রবলেমে ফেস করছে যে আমাদের যে ফান্ডামেন্টাল 7টা ইউনিট রয়েছে তার মধ্যে তো এটা পরিমাপ করা যাচ্ছে না, তাহলে আমরা এটা পরিমাপ করবো কিভাবে। তখন তারা কি করলো, তখন তারা একটা নতুন ইউনিটের আবিষ্কার করলো। সেই ইউনিটের নাম দিল সাপ্লিমেন্টারি ইউনিটস, ঠিক আছে। সাপ্লিমেন্টারি ইউনিটস, তো সাপ্লিমেন্টারি ইউনিটস হচ্ছে একটা রেডিয়ান অর্থাৎ প্লেন অ্যাঙ্গেলের হচ্ছে রেডিয়ান, আর সলিড অ্যাঙ্গেলের হচ্ছে স্টেরেডিয়ান, ঠিক আছে। চলো নেক্সট স্লাইডে। বলতে গেলে আরো দুটি একক যুক্ত করা হয়েছে, তোমাদেরকে বললাম, একটা হচ্ছে রেডিয়ান, একটা স্টেরেডিয়ান, অর্থাৎ কোণের একক হলো রেডিয়ান এবং ঘনকের একক হলো স্টেরেডিয়ান, ঠিক আছে। এবং 1 ফার্মি সমান 10 টু দি পাওয়ার মাইনাস 15 মিটার, আর অর্থাৎ 1 ফার্মি সমান 10 টু দি পাওয়ার মাইনাস 15 মিটার বা 10 টু দি পাওয়ার মাইনাস 13 সেন্টিমিটার, ঠিক আছে। এটা তোমাদেরকে মনে রাখতে হবে, কারণ আমাদের এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে এটা খুব ইম্পর্টেন্ট। এটা আমাদের প্রায় দেখে আসছি যে নানা রকম পরীক্ষায় এরকম কোশ্চেন ডাইরেক্ট তুলে দেয় যে 1 ফার্মি সমান কত মিটার বা সেন্টিমিটারে তোমাদেরকে বলতে পারে, সেক্ষেত্রে তোমাদের এটা অবশ্যই মনে রাখতে হবে, হ্যাঁ। চলো তোমাদেরকে একটা ইন্টারেস্টিং কিছু ফ্যাক্ট বলি। প্রথমত তোমাদেরকে যদি বলা হয়, দেখবা যে কোনো কম্পিটিটিভ এক্সামে কিন্তু আমরা দেখি যে কিছু কোশ্চেন আমাদের কমন রিপিট করে, প্রতি বছরই রিপিট করে। তার মধ্যে একটা হচ্ছে আলোর গতিবেগ। যদি তোমাদেরকে আমি বলি যে আলোর গতিবেগ কত, তাহলে তোমরা বলবে কত, স্যার আলোর গতিবেগ তো আমরা জানি, আলোর গতিবেগ ছোট থেকে পড়ে আসছি, আলোর গতিবেগ হচ্ছে 3 ইন্টু 10 টু দি পাওয়ার 8 মিটার পার সেকেন্ড। তার মানে কি, আলো শূন্য মাধ্যমের গতিবেগ হচ্ছে 3 ইন্টু 10 টু দি পাওয়ার 8 মিটার পার সেকেন্ড। অর্থাৎ শূন্য মাধ্যমে আলোর গতিবেগ 1 সেকেন্ডে কত না, তো 3 ইন্টু 10 টু দি পাওয়ার 8 মিটার। অর্থাৎ আলো শূন্য মাধ্যমে 1 সেকেন্ডে 3 ইন্টু 10 টু দি পাওয়ার 8 মিটার অতিক্রম করে, ঠিক আছে। তো আলোর গতিবেগ সম্বন্ধে আমরা জানলাম, এটা তোমরা নোট করে নেবে যে আলোর গতিবেগ হচ্ছে 3 ইন্টু 10 টু দি পাওয়ার 8 মিটার পার সেকেন্ড। এটা এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে অনেক ইম্পর্টেন্ট। এবার আমরা একটা জিনিস জানবো, সেটা হচ্ছে 1 লাইট ইয়ার বলতে কি বোঝো, ঠিক আছে। চলো 1 লাইট ইয়ার, 1 লাইট ইয়ার হচ্ছে 9.46 ইন্টু 10 টু দি পাওয়ার 15 মিটার, ঠিক আছে। এই যে 9.46 ইন্টু 10 টু দি পাওয়ার 15 মিটার, ঠিক আছে, এটা আসছে, এটা এলো কিভাবে। দেখো এক্সামে কিন্তু আমাদেরকে কিছু কনফিউজ করার জন্য এটাকে এইভাবে লেখা হয়। কিভাবে লেখা হয়, 9.46 ইন্টু 10 টু দি পাওয়ার 12 কিলোমিটার। তো 9.46 ইন্টু 10 টু দি পাওয়ার 15 মিটার আর 9.46 ইন্টু 10 টু দি পাওয়ার 12 কিলোমিটার, দুটোই কিন্তু একই। এটা মিটারে করা আছে, তার জন্য 9.46 ইন্টু 10 টু দি পাওয়ার 15 মিটার, আর এটা যদি কিলোমিটারে আছে তাই 10 টু দি পাওয়ার 12 কিলোমিটার, ঠিক আছে। তো এবার দেখো, এবার যে বিষয়টি আমাদের জানতে হবে যে এই 9.46 ইন্টু 10 টু দি পাওয়ার 15 মিটারই কেন বলছে, অন্য কিছু কেন বলছে না 1 লাইট ইয়ারকে। এটার পরে তো তোমাদের নেক্সট স্লাইডে একটা ভিডিও আমি অ্যাড করেছি, যেটা তোমাদেরকে খুব সুন্দরভাবে দেখিয়ে দেওয়ার জন্য। চলো আমরা নেক্সট স্লাইডে যাই। দেখো একটা আমি ঘড়ি আর কি অ্যাড করেছি, ঘড়িটা হচ্ছে তোমার মাস দিয়ে, ঠিক আছে। বলবে যে এটা আবার কেমন ঘড়ি স্যার, যে জানুয়ারি থেকে শুরু হচ্ছে আর ডিসেম্বরে শেষ হচ্ছে, ঠিক আছে। চলো ঘড়িটা আমরা দেখি কি হচ্ছে। দেখো ঘড়িটা রাউন্ড খাচ্ছে, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, হ্যাঁ, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, ঠিক আছে। এবার 1 লাইট ইয়ার বলতে কি বোঝো, অর্থাৎ এক বছরে লাইট অর্থাৎ আলো শূন্য মাধ্যমে যে দ্রুত অতিক্রম করে তাকে আমরা বলি 1 লাইট ইয়ার। ক্লিয়ার হয়ে গেল তো। তো এটাকে আমরা 1 লাইট ইয়ার বলি। দেখো 1 লাইট ইয়ার কি, 9.46 ইন্টু 10 টু দি পাওয়ার 15 মিটার, হ্যাঁ। তো তোমরা যদি 3 ইন্টু 10 টু দি পাওয়ার 8 মিটার পার সেকেন্ড, ঠিক আছে, এই যে আলোর যে গতিবেগ 3 ইন্টু 10 টু দি পাওয়ার 8 মিটার পার সেকেন্ড, এই যে এই আলোর গতিবেগ রয়েছে, মানে 1 সেকেন্ডে 3 ইন্টু 10 টু দি পাওয়ার 8 মিটার পার সেকেন্ড, অর্থাৎ 3 ইন্টু 10 টু দি পাওয়ার
8কে তোমরা যদি 365 দিন 365 ডেজ, ঠিক আছে, এই ডেজকে তোমরা যদি এই 365 দিনকে তোমরা যদি সেকেন্ডে নিয়ে আসো, তার সঙ্গে তুমি তোমরা যদি 3 × 10⁸ হ্যাঁ কে গুণ করো, যেটা আসবে সেটাই হচ্ছে কিন্তু 9.46 × 10⁻15 মিটার, ঠিক আছে। আর অবশ্যই যে এই যে অ্যাপ্রোপ্রিয়েট মানে এই যে একদম মান সঠিক মান সেটা কিন্তু 365 না, অ্যাকচুয়ালি আমরা লিপ ইয়ার বলি তো, মানে আমরা প্রতি 4 বছর অন্তর অন্তর একটা দিন এক্সট্রা অ্যাড হয়, হ্যাঁ, তার জন্য কিন্তু এটা হবে তোমার 365.25 ডেজ, ঠিক আছে। অ্যাকচুয়ালি তোমরা যদি গুণ করতে যাও 365.25 ডেজকে সেকেন্ডে নিয়ে আসতে হবে, নিয়ে আসার পরে 3 × 10⁸ হ্যাঁ মিটার দিয়ে গুণ করতে হবে, যেটা আসবে সেটা মিটারে আসবে, সেটা আসবে 9.46 × 10⁻15 মিটার। তোমরা চাইলে চেক করে দেখতে পারো যে দেখবে এটাই আসবে, ঠিক আছে। এটাকে আমরা 1 লাইট ইয়ার বলি। দেখো এই যে লাইট ইয়ার, অনেকগুলো লাইট ইয়ারই কিন্তু একসঙ্গে নিয়ে গঠিত হয় 1 পারসেক। পারসেকটা কি? দেখো 1 পারসেক সমান 3.26 লাইট ইয়ার, হ্যাঁ মানে 3.26 লাইট ইয়ার, তুমি যদি 3.26 লাইট ইয়ারকে অ্যাড করো তবে কিন্তু 1 পারসেক হবে, ঠিক আছে। এটা তোমাদেরকে বললাম, এটা বললাম, চলো নেক্সট স্লাইডে যাই। এবার আমরা এটা খুব ইম্পর্টেন্ট জিনিস শিখবো, হ্যাঁ, সেটা হচ্ছে ডিসটেন্স। ডিসটেন্স বলতে কি বোঝো? ডিসটেন্স কি? ডিসটেন্স বলতে আমরা বুঝি যে কোনো দুটি বস্তুর দূরত্বকে আমরা ডিসটেন্স বলি, হ্যাঁ, যেমন এদিকে হচ্ছে সূর্য থেকে পৃথিবীর দূরত্ব, এটাকে আমরা কিন্তু ডিসটেন্স বললাম, ঠিক আছে। এবার দেখো এই যে ডিসটেন্স বললাম, তো দেখো 1 AU অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট, 1 অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট সমান 1.495 × 10⁻11 মিটার। এই যে এলো 1.495 × 10⁻11 মিটার, এটা এলো কিভাবে সেটা কিন্তু আমাদেরকে জানতে হবে। তো দেখো এটা জানবো কিভাবে আমরা, সেটা একটা ট্রিক, ঠিক আছে, তোমাদেরকে ট্রিক বলবো না, এটাই আর কি নিয়ম, হ্যাঁ, সেটা তোমাদেরকে জানতে হবে। সেটা কিভাবে দেখো, তার আগে তোমাদেরকে কিছু কনসেপ্ট দিই। আজ বললাম দুটো বস্তুর মধ্যে দূরত্বকে আমরা ডিসটেন্স বলি, ঠিক আছে। আর এই যে দুটো বস্তুর মধ্যে ডিসটেন্সকে আমরা দূরত্ব বলছি, এর ফান্ডামেন্টাল ইউনিটস, হ্যাঁ, অফ ডিসটেন্স, যদি ডিসটেন্সের ফান্ডামেন্টাল ইউনিট বলি তাহলে সেক্ষেত্রে কি হবে? মিটার, ঠিক আছে। ডিসটেন্সের ফান্ডামেন্টাল ইউনিট হচ্ছে মিটার। তো আমরা 1000 মিটারকে বলবো, এগুলো তুমি অবশ্যই নোট করে রাখবা, 1000 মিটারকে কিন্তু আমরা বলবো 1 কিলোমিটার, 1000 মিটারকে আমরা কি বলবো? 1 কিলোমিটার, ঠিক আছে। আর তোমার 1.609 কিলোমিটার, কিলোমিটারকে আমরা বলবো 1 মাইল, ঠিক আছে। দেখো 1000 মিটারকে আমরা বলছি 1 কিলোমিটার, 1.609 কিলোমিটারকে আমরা বলছি 1 মাইল, ঠিক আছে। এটা হচ্ছে ডিসটেন্স মাপার ইউনিট। এবার এগুলো ছোট ছোট ইউনিট, এবার এর থেকে যদি বড় ইউনিট বলো সব, তো 1 অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট। 1 অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট হচ্ছে যে পৃথিবী এবং সূর্যের মধ্যে যে দূরত্ব, ঠিক আছে, এই পৃথিবী এবং সূর্যের মধ্যে যে দূরত্ব, এই দূরত্বকে তোমার 1 অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট বলা হয়, মানে 1.495 × 10⁻11 মিটার, ঠিক আছে। অ্যাকচুয়ালি পৃথিবী এবং সূর্যের মধ্যে দূরত্ব আনুমানিক 15 কোটি কিলোমিটার ধরে নেওয়া হয়, ঠিক আছে। কত কোটি? 15 কোটি কিলোমিটার আমরা জানি, ঠিক আছে, আনুমানিক মানে প্রায় আর কি 15 কোটি কিলোমিটার, ঠিক আছে। তো দেখো সূর্য এবং পৃথিবী তো দুটোই চলমান, অর্থাৎ পৃথিবী এবং সূর্য দুটোই তো ঘুরছে, হ্যাঁ। সেক্ষেত্রে আমরা কি করে যে জানলাম যে অ্যাভারেজ তো ডিসটেন্স আমাদের 15 কিলোমিটার না, হ্যাঁ, সেটা কিন্তু দেখো নেক্সট স্লাইডে আমি তোমাকে একটু ভালোভাবে বুঝিয়েছি সেটাকে, হ্যাঁ, যে 1 কিলোমিটার ব্যাপারটা কি। সরি ভুল হয়েছে। দেখো যে পৃথিবী এবং সূর্যের মধ্যে দূরত্ব সবসময় ঠিক থাকে না, তো কোনো সময় তোমার পৃথিবী এবং সূর্যের মধ্যে দূরত্ব খুবই কাছে হয়, কোনো সময় সব থেকে দূরে হয়, ঠিক আছে। যখন কাছে, অর্থাৎ এই যে পয়েন্ট, এটা হচ্ছে দেখো সব থেকে কাছ, আর সব থেকে দূরত্ব হচ্ছে এখানে, অর্থাৎ পৃথিবী যখন আসছে এখানে যখন এলো তখন সব থেকে কাছ, হ্যাঁ, আর এই যে জায়গাটা যখন গেল পৃথিবী তখন সব থেকে দূরে অবস্থান করছে। আচ্ছা, ঠিক আছে। দেখো এই যে সব থেকে কাছে যখন পৃথিবী অবস্থান করছে, হ্যাঁ, তখন তার দূরত্ব কত হচ্ছে না, তো 14,70,55,000 কিলোমিটার, ঠিক আছে। কত হচ্ছে? 14,70,55,000 কিলোমিটার। কিন্তু যে এই দূরে যখন অবস্থান করছে, হ্যাঁ, তখন তার দূরত্ব হচ্ছে তোমার 15,21,00,000 কিলোমিটার। এবং এই যে কাছে এবং দূরে অবস্থান করছে এই দুটোকে নিয়ে অ্যাভারেজ করে, হ্যাঁ, একটা সিদ্ধান্তে আছে। সালটা হচ্ছে 2012, ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিয়ন এর একটি ফিক্সড ভ্যালু নির্ধারিত করে, ঠিক আছে। এই দুটোকে অ্যাভারেজ করে একটা ফিক্সড ভ্যালু নির্ধারিত করে 2012 সালে ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিয়ন বলে একটা সংস্থা, ঠিক আছে। তো তারা কি বলে, 1 অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট সমান কত না, তো 1 অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট সমান হচ্ছে তোমার 14,95,97,870 কিলোমিটার অ্যান্ড 700 মিটার। এটা কিন্তু 2012 সালে 1 অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট, অর্থাৎ 1 AU 1 অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট সমান এটা করা হয়, ঠিক আছে। এটাকে সিদ্ধান্তে নিয়ে আসা যায় যে 1 অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট সমান এত, ঠিক আছে। এবার দেখো তাহলে কত, 1 অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট সমান 1.495 × 10⁻11 মিটার। এটা হচ্ছে পৃথিবী এবং সূর্যের মধ্যে যে দূরত্ব, অর্থাৎ 15 কোটির যে মান, সেটা কিন্তু এটা 1.495 × 10⁻11 মিটার, ঠিক আছে। দেখো এবার নেক্সট আমাদের যে কনসেপ্টে জানতে হবে, এটা তোমাদের বললাম, সেটা হচ্ছে অ্যাংস্ট্রম। কিছু আমাদের জিনিস এগুলো আমাকে মুখস্থ করে রাখতে হবে, কারণ আমাদের পরীক্ষার পয়েন্ট অফ ভিউ থেকে খুব ইম্পর্টেন্ট, হ্যাঁ। সেখানে তোমাকে বলি যেমন কত গজ, 1760 গজ, এটা তোমাকে মনে রাখতে হবে, ঠিক আছে। 1 মাইক্রন সমান কত, 10⁻⁻6 মিটার, হ্যাঁ, এগুলো তোমাকে মনে রাখতে হবে। দেখো
আজকের ক্লাস আমাদের এখানে শেষ হচ্ছে। আমার ক্লাসটি তোমাদের যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করবে, শেয়ার করবে এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে। হ্যাঁ, তাছাড়াও আর আমাদের আমরা যে সিরিজটা শুরু করেছি ফিজিক্সের, হ্যাঁ, এটা পরপর অধ্যায়ভিত্তিক চলবে এবং আজকে যে সিরিজটা অর্থাৎ আজকে যে ক্লাসটা আমরা করলাম, হ্যাঁ, সেই ক্লাসটার উপরে আগামীকাল বা নেক্সট ডে আর কি, হ্যাঁ, নেক্সট ডে তোমাদের একটা টেস্ট হবে। হ্যাঁ, তোমরা টেস্টে তোমার ক্লাসটা করার পর তোমরা বুঝতে পারবে যে কতটা স্কোর করতে পারছো। হ্যাঁ, টেস্টে তোমার সিস্টেম বা মেজারমেন্ট ইউনিটের প্রথম ক্লাস থেকে তোমরা কতটা শিখলে এবং কতটা তোমরা নিজের স্কোর করতে পারছো পরীক্ষার মাধ্যমে, সেটা হবে। এবং নেক্সট টেস্ট হওয়ার পরে আমরা সেকেন্ড পার্ট অর্থাৎ তোমার পরিমাপের পদ্ধতি দ্বিতীয় অধ্যায় বলা ভুল হবে, হ্যাঁ, দ্বিতীয় পার্ট নিয়ে আলোচনা করবো এবং সেদিনই আমরা আশা করছি যে পরিমাপের পদ্ধতি ও একক যে বিষয় যে আমাদের টপিকটা রয়েছে, হ্যাঁ, সেটা শেষ করার পর নেক্সট আর কি আমাদের চ্যাপ্টারের দিকে এগিয়ে যাবো। ঠিক আছে, আজকে এই পর্যন্ত থাক। সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং ডু ফাইট ফর কম্পিটিটিভ এক্সাম।